আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে অনেকদিন পরে লাইভে আসলাম ফেসবুকে। বিশেষ করে আমি ফেসবুকেই আসলাম অনেকদিন পরে ভিডিওতে। অনেকদিন ধরে ফেসবুকে আসি না। আমি গত যে জব করতাম সেই জবে আমি কোনো সময় পাইতাম না। আহ, সময়টাকে কাজেও লাগাইতে পারতাম না। ওখানে আমার স্যালারি একটু বেশি ছিল, বাট এখন আমি আরেকটা জব করি একটা কোম্পানিতে। কোম্পানিতে কখনো জব করা হয়নি, এই প্রথম কোম্পানিতে জব করা শুরু করছি। এখানে ইন্টারভিউ দেওয়ার পরে টিকে গেছি। সো আলহামদুলিল্লাহ, আগের চেয়ে বেতন কিংবা স্যালারি আগের চেয়ে অনেক কম, বাট চলে। মূলত ওই চাকরিটা আমার ড্রপ করার মেইন উদ্দেশ্য হচ্ছে ছুটি। আগের যে জব করতাম সেখানে আমি কোনো ছুটি মুটি পাইতাম না, যার কারণে আমি ড্রপ করে ফেলছি। জীবনে আপনি যা করেন, আমি যেটা মনে করি যে একটা ইনকামের উপর কখনই থাকা উচিত না। সেকেন্ড সোর্স অফ ইনকাম প্রত্যেকটা মানুষের প্রয়োজন। বাই দ্য ওয়ে, আমি আমার পরিচয়টা এখনো দেইনি। আমি রেজন মামুন মাহি, গ্রামের বাড়ি দিনাজপুর। সো আমি বর্তমানে আহ, এই জীবিকা জীবিকার তাগিদে আমি বর্তমানে ঢাকায় থাকি। ছোট থেকে বড় হয়েছি ঢাকাতে। আহ, বাড়িতে যাওয়া হয় মাঝে মধ্যে, অনেকদিন ধরে যাই না, আবার যাবো ইনশাল্লাহ সামনে। আহ, গত যে চাকরিটা করতাম সেটাতে চাকরি করতে করতে আমার ছুটি হয়নি, এই জন্য বাড়িতে যাওয়া হয়নি। সো এই জন্য ওই চাকরিটা আমি ছেড়ে দিছি। সো আহ, যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের সেকেন্ড সোর্স অফ ইনকাম প্রয়োজন। কেন প্রয়োজন? দেখেন, আপনি যখন একটা কাজ করবেন, যখন কাজ করতে থাকবেন, হঠাৎ করে ওটাতে কোনো সমস্যা হয়ে গেলে আপনি কিন্তু আর চলতে পারবেন না, কেননা আপনার হাতে অপশন শুধুমাত্র একটা। কিন্তু যদি আপনার আদার্স একটা অপশন থাকে কাজ করার বা ইনকাম সোর্স থাকে, তাহলে আপনার একটা কাজে ড্রপ হয়ে গেলে আপনার ওটা দিয়ে কিন্তু আপনার সংসার চলবে, বা আপনার আপনি নিজে চলতে পারেন, ফ্যামিলি চলবে। এই জন্যই প্রত্যেকটা মানুষের দুইটা সেকেন্ড সোর্স অফ ইনকাম অথবা এর চেয়ে বেশি থাকা জরুরি। হয় আপনি নিজে করেন অথবা অন্য কাউকে দিয়ে করান, বাট চাকরির পাশাপাশি বিজনেস করাটাও জরুরি। কেননা বিজনেসই দিন শেষে অনেক বিশাল কিছু। ব্যবসা যত ছোট হোক বা বড় হোক, ব্যবসা কিন্তু কখনো ছোট হয় না। অ্যাকচুয়ালি কাজ কোনোটাই ছোট না, সবগুলো ছোট থেকেই বড় হয়। উম, বর্তমানে আমি জব করি একটা কোম্পানিতে, পাশাপাশি আমি একটা বিজনেস করি। সো আমি আপনাদেরকেও বলবো আপনাদেরও করা উচিত, কেননা একটার উপর কখনোই ডিপেন্ড থাকবেন না। আপনি দেখবেন যে কিনা শাহরুখ খান, সেলিব্রিটি, নায়ক, ইন্ডিয়ান। সো তিনিও কিন্তু চাইলে ছবি করতে করতে, মানে শুধু ছবি করে সে ওটার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারতো, তারপরেও তিনি কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করে। অমিতাভ বচ্চন তার শুটিং করে সিনেমা তৈরি করার পরে আর মনে হয় না যে আরো এক্সট্রা কোনো কিছু করা উচিত। তারপরেও তিনি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে আরো হিউজ পরিমাণ আর্ন করে। এটা কেন? কেননা তারাও জানে সেকেন্ড সোর্স অফ ইনকাম প্রত্যেকটা মানুষের জরুরি। আর আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা শুধুমাত্র একটা করতে করতেই আমাদের হাতে আর সময় থাকে না। আমি যেটা চিন্তা করছিলাম, আমার ক্যারিয়ারের শুরুতে আমি একেবারে শূন্য থেকে শুরু করি। আমি যে আহামরি তেমন কিছু বিষয়টা তা নয়, আমি সাধারণ একজন মানুষ। ক্যারিয়ারের শুরুতে আমি জাস্ট শুরু করি একবারে শূন্য থেকে। জাস্ট লুঙ্গি পরা অবস্থায় আমি শুরু করি আমার ক্যারিয়ার। তখন যখন আর পড়াশোনা করে ওঠা হয়নি, আমি দর্জির কাজ বা টেইলার্স যাকে বলে সেটা শিখেছিলাম। অনেক কাজই মোটামুটি শিখছি, কিন্তু করে খাওয়ার জন্য হাতে গোনা কয়েকটা কাজ, এ হচ্ছে দর্জির কাজ বা টেইলার্স। এটা শিখছিলাম। শেখার পরে এটা অনেক বছর করছি, করার পরে ওটা আর ভালো লাগে নাই। কেন বসে থাকতে হয়? যদিও ওই পেশাটার এখন বর্তমান মূল্য অনেক বেশি আগের থেকে। যখন আমি করছি তখন সেরকম কোনো মূল্য ছিল না। এরপরে আমার ভালো লাগে, শখের বশে আমি এই ড্রাইভিংয়ে চলে আসি। আমার আহ, ধারণাটা ঠিক ছিল, বাট এটা যে ডিসিশন, আমাকে যে গাইড করবে এরকম গাইডেন্স দেওয়ার মতো আমার কোনো মেন্টর ছিল না, আমাকে কোনো গাইডলাইন দেওয়ার মতো আমার কোনো সেরকম ছিল না। সো যার কারণে নিজে নিজে ডিসিশন নিছি। ভালো লাগছে। আমার বাবাও
জব করতেন, ড্রাইভিং করতেন। তো আমিও এই ড্রাইভিংটা আমার কাছে খুব ভালো লাগতো। সো ওই ভালো লাগা থেকে শখের বশে আমি ড্রাইভিংয়ে চলে আসি। আস্তে আস্তে অনেক কষ্ট করে শিখি। বাট যখন আসছিলাম তখন ড্রাইভারদেরকে সম্মান করা হইতো, এই পেশাটায় অনেক মোটামুটি ভালো আর্নিংও হতো। কিন্তু আস্তে আস্তে এটা বাংলাদেশের কালচারে এটা নষ্ট হয়ে যায়। আহ, আপনারা হয়তো জানেন যে সবার দ্বারা সবকিছু করা সম্ভব হয় না, সবার দ্বারা সবকিছু যায়ও না। সো আমার কাছে এই ড্রাইভিং পেশা অনেক বছর ধরে ভালো লাগে না। অনেক বছর ধরে ভালো লাগে না বিষয়টা তা নয়, অনেক কিছু আছে যে ভালো না লাগলেও করতে হয়, না করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু আমার কাছে ভালো তো লাগেই না, আর আমি এটাকে ড্রপ করে ফেলবো। যখন আমার কাছে দর্জির কাজ ভালো লাগে নাই, তখন আমি এটাকে ড্রপ করে ফেলছিলাম, ইভেন ড্রাইভিংয়ে চলে আসছিলাম। তারপরে এখন যেহেতু আমার কাছে এটাও ভালো লাগে না, কেন ভালো লাগে না, এটাতে কোনো ফিউচার নাই। ভবিষ্যৎ সব প্রত্যেকটা মানুষেরই চিন্তা করা উচিত, ফিউচার নেই এখানে। ফিউচার না থাকার কারণে এটাকে আমি ড্রপ করে দিব। সময় মনে হয় আর খুব একটা বেশি নাই, সামনে আমি দেখতে পাচ্ছি আল্লাহ তালা আমাকে দেখাচ্ছেন। আমি গায়েব জানতা নই, সব জানি না, আমি কিছুই জানি না। যেগুলো শিখি ওগুলোই মোটামুটি জানি আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার কাছে লাখো লাখো শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া, তিনি আমাকে এত কিছু দেখার, এত কিছু বোঝার তৌফিক দান করেছেন। এবং উনি আমাকে চালান, উনি আমাকে খাওয়ান, উনি আমাকে পড়ান, যার দয়ায় আমি বেঁচে আছি। প্রত্যেকটা মানুষেরই বেশি বেশি শুক্রিয়া আদায় করা উচিত। বলাই হয়েছে যে যদি আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি না শুক্রিয়া করো তাহলে খালি কেড়েই নিব না, এখানেই সীমাবদ্ধ নয়, আমি সাজাও দিব, শাস্তিও দিব। তো আল্লাহর শাস্তি হচ্ছে কঠোর, ভয়ঙ্কর। তো যাই হোক, আমি এই জব করার পাশাপাশি একটা বিজনেস করি, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেরই এই বিজনেস সম্পর্কে ধারণা নেই, জাস্ট জানাশোনা কথা আছে। মানে মানুষের মুখে যা শুনছে সেটাই, সেই আলোকেই আছে কিছু জানাশোনার কথা, কিন্তু নলেজ নেই। অধিকাংশ মানুষের নলেজ নেই। অনেকেই এই সেক্টরে ধরা খাইছে, দেখেন সব জায়গাতেই ধরা খাওয়ার সুযোগ আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমার ব্যাকগ্রাউন্ড কিংবা আমার সাইডে মাইডে কি আছে না আছে এগুলো না দেখে আমার কথাগুলো শুনুন, হয়তো বা ভালো লাগবে। আমি একটা গাড়ির মধ্যে বসে আছি, সো আমার ব্যাকগ্রাউন্ড, আমার কাপড় চোপড় এগুলো না দেখে সাবরিন সাদ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অবশ্যই কমেন্ট করবেন। সো আমার ব্যাকগ্রাউন্ড দেখে কোনো মানে দেখার প্রয়োজন নাই, আমি যেটা মনে করি, কেননা প্রত্যেকটা মানুষই ছোট থেকে বড় হয়। আপনারা আকিজ উদ্দিন কোম্পানির মালিককে অনেকেই চিনেন, আকিজ উদ্দিন, ওনার নামই আকিজ উদ্দিন, ওনার নামই এই ব্র্যান্ডটা তৈরি হয়েছে। সো ওনার যদি লাইফ স্টোরি আপনি দেখেন, যে উনি সর্বপ্রথমে জীবনটা শুরু করে বাসা থেকে পালিয়ে গিয়ে, বাসা থেকে উনি কলকাতায় যায়। কলকাতায় গিয়ে মাত্র 16 টাকা ওনার পকেটে চালান ছিল। তো উনি ওখানে যাওয়ার পরে যখন দিন যায়, ওনার পকেট থেকে টাকা খরচ হয়, পকেট থেকে টাকা খরচ হয়। খরচ হতে হতে একটা পর্যায়ে ওনার পকেটে আর 10 টাকাও, খুব সম্ভবত 10 টাকা চালান ছিল, খরচ হয়ে যাচ্ছে, আর 1 টাকাও থাকতেছে না। ছিলই তো 16 টাকা, ওই সময় টাকার মূল্য ছিল, বাট খরচও কিন্তু কম ছিল না। সো উনি চিন্তা করলেন এই টাকাটাকে কিভাবে ধরে রাখা যায়, কিছু তো করতে হবে। উনি দেখলেন কমলা লেবু বিক্রি করতেছে, তো উনি এখানে কিনলেন। কেনার পরে ওগুলো বিক্রি করলেন। তো বিক্রি করার পরে কিনতে আর বেচতে গিয়ে ওনার দেখা যায় 25 পয়সা লাভ হয়েছে। আমার কথা যদি ভুল হয় আল্লাহ মাফ করুক, কিন্তু ঘটনাটা এরকমই, সিচুয়েশন এরকমই। তো উনি এটা কিনতে আর বেচতে এভাবে ওনার কিছু পয়সা লাভ হয়। তো সেখান থেকে উনি আরো উৎসাহিত হয়ে ওই ব্যবসাটা চালিয়ে যান। ব্যবসা করতে 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 মোটামুটি ওনার পকেটে 7,000 টাকার মতো লাভ হয়। উনি আবার বাড়িতে চলে আসেন, আবার কলকাতায় যান। সো এইভাবে করতে করতে হঠাৎ স্বাধীনের আগে খুব সম্ভবত, যদি ভুল না বলি, ওনার ব্যবসা করতে করতে প্রায় 15-16 লাখ টাকা ওনার ক্যাশ হয়ে যায়। সেটা কিন্তু ব্যবসার দ্বারাই সম্ভব, চাকরি করলে কেউ দিবে না এত টাকা। তো দেখেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যখন উনি ক্যারিয়ারটা শুরু করেছিলেন তখন চাইলে কিন্তু অনেকেই তার সাথে পার্টনারশিপে বা তার সাথে কাজ করতে পারতো, সুযোগটা কিন্তু সবারই ছিল। বাট এখন দেখেন, আজকে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে এই আকিস
কোম্পানি, আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। তো যে তৈরি হয়েছে, এখন কিন্তু চাইলেও আপনি তার সাথে পার্টনারশিপে যেতে পারবেন না, এত ক্ষমতা নাই। বাট তখন কিন্তু অনেকেরই ছিল। সো কোনো মানুষের শুরুর দিকে যদি আপনি থাকেন, তাহলে দেখা যাবে কি একটা সময় আপনারও ভ্যালু বাড়বে। শুভ দুপুর। আম, সাবরিন সাদ বলেছেন শুভ দুপুর। শুভ দুপুর। উম, আসলে লাইভে লাইভে অনেকেই নেই, আমি তো কথা বলে যাচ্ছি এফএম রেডিওর মতো, অনেকের কাছে ভালো লাগতেও পারে, খারাপ লাগতেও পারে। সো যাদের কাছে খারাপ লাগবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সাধারণ একজন মানুষ, জীবনটা শুরু করেছি, ক্যারিয়ারটা শুরু করেছি, প্রত্যেকটা মানুষই ছোট থেকে শুরু হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো আছি। প্রতিনিয়ত আল্লাহ তাআলা অনেক ভালো রাখতেছেন। বিশেষ করে যে একজন মানুষ যখন তার ফিউচারটা দেখতে পারে, ভবিষ্যৎটা দেখতে পারে, তখন তার কাছে কেমন লাগে বলেন? যদি ফিউচারে ভালো কিছু দেখে তাহলে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে, ঠিক না? সো আমি, দেখতে পাচ্ছেন আমাকে, মানে ফুরফুরা একটু মেজাজে আছি, মানে খুব ভালো ফিল করতেছি, অনেক ভালো লাগতেছে আমার কাছে। কেননা আমি যখন আমার সোজা স্ট্রেট ফরওয়ার্ড যখন আমি রোড দেখতে পাচ্ছি, তখন আমার কাছে ভালো লাগবে, এটা স্বাভাবিক। আপনার কাছে, আপনি যদি দেখতে পান তাহলে আপনার কাছে খুব ভালো লাগবে। অনেকেই তো আমাদের রাস্তাটা দেখতে পাই না, আমরা কোন রাস্তায় যাব। আমি এখন থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত আমি কি কি করব, কি কি করতে পারবো না পারবো, এই প্ল্যান প্রোগ্রাম সবকিছু আমার সেট আপমেন্ট হচ্ছে প্রতিনিয়ত, যেটা আগে কখনোই ছিল না। প্রত্যেকটা মানুষের পরিকল্পনা করা উচিত, কিন্তু অনেকেই করতে পারেন না, এই জন্য অনেকেই হতাশায় ভোগেন। সো আমি বলবো, হতাশ না হয়ে আপনি যদি চালিয়ে যান, আপনি যদি প্ল্যান প্রোগ্রাম করেন, আম, তাহলে দেখবেন আপনি অনেক দূর আগাইতে পারবেন। প্ল্যান ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ তাআলা যে দুনিয়া সৃষ্টি করছে, এটারও পিছনে কিন্তু পরিকল্পনা ছিল। জি আপু, আমি আছি বর্তমানে গাজীপুর, কাশিমপুর থেকে আমি লাইভে আছি। আমার বাসা ঢাকা। আবার হয়তো বা বিকালবেলা আমি ঢাকার দিকে রওনা দিব ইনশাআল্লাহ। সো পরিকল্পনা যদি করা হয়, আপনি যে কাজটা করেন সেটাতে যদি ফিউচার না থাকে, তাহলে অবশ্যই সেটা ড্রপ করে, একেবারে ড্রপ করা যাবে না, ওটার পাশাপাশি অন্য কিছু করতে হবে। অন্য কিছু করবেন যেটাতে ফিউচার আছে। আমি মনে করি এমন কেরিয়ার বেছে নেওয়া উচিত যেটাতে প্রমোশন আছে। যে এই যে দেখেন, আমি যে ড্রাইভিং সেক্টরে আছি, এই সেক্টরে কিন্তু কোনো প্রমোশন বলতে কোনো নাম নাই, প্রমোশন নাই, এখানে কিচ্ছু নাই। এটা এই, মানে এই সমাজটা বা এই সেক্টরটা আমরা নিজেরাই নষ্ট করছি। আমরা নিজেরাই নষ্ট করছি, নিজ হাতে নষ্ট করছি, এটাকে নষ্ট হইতে দেখছি। শুরু থেকে আসি তো, মানে শুরু থেকে বলতে আমার অলমোস্ট অনেক বছর ধরে আছি, অনেক কিছুই দেখছি। এটার জন্য আমরা নিজেরাই দেই। সো আমি সেই ব্যাপারে যাচ্ছি না, যেহেতু আমি এটা ড্রপ করে ফেলবো। আমি সারা জীবন যেটা করবো বিষয়টা এরকম না। মানুষ পারে না এমন কিছু নাই, শুধুমাত্র নিজের হিম্মত থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে, প্ল্যান প্রোগ্রাম করতে হবে, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। আমার ভবিষ্যৎ প্ল্যান আজকে আমার কিছু নাই, আগামীতে আমার বিশ্বাস আমার অনেক কিছুই হবে। আল্লাহ চাইলে কি না হয়, মানুষ চাইলে এবং আল্লাহ তাআলা যদি দেন, ইনশাআল্লাহ সবকিছুই হওয়া সম্ভব। আপনার আজকে নাই, সো নিজেকে কখনোই ছোট মনে করবেন না, হতাশায় ভুগবেন না। কোরআনে এরকম আয়াত আছে যে মুমিন কখনো হতাশ হয় না। আপনি কখনো হতাশ হবেন না। জীবনে যদি কখনো বিপদে পড়েন, কোরআনের কাছে সাহায্য চাইবেন। কেননা কোরআন আল্লাহ তাআলার এটা মেসেজ। এই উনি কি মেসেজ দিছে, উনি কি বার্তা দিছে, সেটা আপনি পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার সমস্যার সমাধানটা আপনি পেয়ে যাবেন। স্বপ্ন দেখা হারাম না, সো স্বপ্ন কখনো মেরে ফেলবেন না, স্বপ্ন ভেঙে ফেলবেন না। অনেকেই আমরা ছোটকালে স্বপ্ন দেখছি আমি এটা করব সেটা করব, কিন্তু বড় হওয়ার পরে দেখা যায় কিচ্ছু করতে পারিনি। তাই বলবো, স্বপ্নকে নিজের ভিতরে রাখুন, কিন্তু স্বপ্নকে যদি আপনি শখে রূপান্তর করেন, মানে শখের তোলা 80 টাকা কথায় আছে, শখের তোলা লাখ টাকা এই কথায় আছে। অনেকে শখ পূরণ করতে গিয়ে লাখ লাখ টাকা লস খায়। সো এই স্বপ্নকে যদি আপনি শখে রূপান্তর করেন, তাহলে দেখবেন সেটা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। সে যেভাবেই হোক, হবেই। স্বপ্ন পূরণের রাস্তা আপনি অবশ্যই পাবেন। সো আমার ভবিষ্যৎ প্ল্যান, আমি মূলত ছোটকালে চাইছিলাম যে অনেক মানুষকে হেল্প করব, গরিব দুঃখী মানুষদেরকে হেল্প করব, তাদের সুখে দুঃখে পাশে থাকব। নো পলিটিক্স। পলিটিক্স করে যে আমি জীবন পরিচালনা করব, বিষয়টা এরকম না। আমি পলিটিক্সে কখনো করি নাই, ভবিষ্যতে কোনো দিন করবো না ইনশাআল্লাহ। কিন্তু আমি পলিটিক্সে না গিয়েও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামে যদি আমি খেদমত করতে পারি, তাহলে আমি নিজে গর্ববোধ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমি চাই ভালো কিছু করার, মানুষকে
কাজের ব্যবস্থা করে দেওয়ার, কেননা আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় প্রচুর হাহাকার। আমি যখন মাঝে মধ্যে হঠাৎ চাকরিচ্যুত ছিলাম বা চাকরি আমার ছিল না, তখন আমি দেখছি যে আসলে জীবনটা কখনোই সহজ না। কিছু কিছু গানও বানাইছে অনেকে, এগুলো দুঃখে পড়েই বানাইছে। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে আর বোধহয় শেষ হবে না। হুম, আসলেও তাই, বেঁচে থাকতে জীবন এই যন্ত্রণা শেষ হবে না। কিন্তু এর মধ্যেই আপনাকে সলিউশন বের করতে হবে। এইভাবেই আপনাকে চলতে হবে মৃত্যু পর্যন্ত। অনেকেই আত্মহত্যা করেন, সহ্য করতে পারেন না। এখন তাদের সিচুয়েশনটা অনেক ভিন্ন। তারপরও বলবো, আত্মহত্যা করা মহাপাপ, সেটা তো আছেই, বাট ওইটা সলিউশন না। সলিউশন করতে হবে, সলিউশন খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা দুঃখের পরেই সুখ আছে, কষ্টের পরেই সুখ আছে, কিন্তু অনেকেই নিজের হাতে নষ্ট করে দেয়। সো যাই হোক, আমি কথাগুলো ভিন্ন দিকে যাচ্ছে, আমি এই জন্য অত্যন্ত দুঃখিত। আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত। নেটওয়ার্ক মার্কেটিং কেন করি এটার কথা হয়তো বা কোনো লাইভে আমি বলবো এসে, ইনশাল্লাহ। তবে এখন বলি, নেটওয়ার্ক মার্কেটিংটা কি। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা পেশা যেটা আমি আগে কখনো বুঝি নাই। আমার কিন্তু এটার সাথে আগে পরিচয় ছিল, বাট আমি জানতাম না নেটওয়ার্ক মানে কি, নেটওয়ার্ক তৈরি করা এই। হ্যাঁ, কিন্তু এর মাধ্যমে আর্নিংটা হয় কিভাবে সেটা জানতাম না। বাট অনেক পড়াশোনা করার পরে, আমি এখনো পড়াশোনা করি এই ইন্ডাস্ট্রি নিয়ে, এই বিজনেস নিয়ে, অনেক কিছু নিয়ে পড়তে হয়, শিখতে হয়। মাঝে মধ্যে টুকিটাকি ছোট মানুষ হিসেবে আমি ট্রেনিং ফেনিংও করাই আর কি, আমার টিমের মধ্যে। সো নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা, নেটওয়ার্ক মার্কেটিং করা। মার্কেটিং করে নেটওয়ার্ক বড় করা, নেটওয়ার্ক বড়। সো এখানে আর্নিংটা হয় কিভাবে। আপনি ধরেন একটা দোকান দিয়েছেন, সো এই প্রোডাক্টগুলো আপনি নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনি প্রচার করেন, প্রচার প্রসারণা করেন, তাহলে দেখা যাবে কি এটা আপনার ছড়িয়ে যাবে। আপনার প্রোডাক্ট নিয়ে মানুষ জানবে, সেই প্রোডাক্ট যদি ফায়দা থাকে তাহলে মানুষ কিনবে, ব্যবহার করবে। যদি প্রোডাক্ট ব্যবহার করে বেনিফিটেবল হয়, যদি বেনিফিট পায়, তাহলে সেই প্রোডাক্টটা নিয়ে তারা হয়তো বা প্রচার করে দিবে। তো এভাবেই নেটওয়ার্ক বাড়বে। কিন্তু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির যে ভাষা, সেটা অনুযায়ী আমি বলি, এখন এই নেটওয়ার্কের থ্রুতে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেয়। ইভেন আপনি একটা নেটওয়ার্ক তৈরি করলেন, হতে পারে 1000 কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করলেন। এখন আপনি বেঁচে থাকেন বা মরে যান, ওই নেটওয়ার্কে আপনার প্রোডাক্ট সেল হবে। কেননা আপনি একবার নেটওয়ার্ক বিল্ড করছেন, প্রোডাক্টের বেনিফিট বলছেন, যাদের দরকার তারা কিনে, প্রতিনিয়ত কিনে, বাই করে। সো ওই নেটওয়ার্কে আপনি বেঁচে থাকেন বা মরে যান, যদি আপনি ভালো সার্ভিস দেন বা সমাধান দেন, তাহলে দেখা যাবে ওই নেটওয়ার্কে আপনার থাকবে, আরো নেটওয়ার্ক আপনার বাড়বে, ডে বাই ডে আপনার নেটওয়ার্কটা বাড়বে। সো বাড়ার পরে দেখা যাবে আপনি যেখানেই থাকেন না কেন, যদি রাতে ঘুমায় থাকেন, তারপর আপনার আর্ন হবে কিভাবে, ওই নেটওয়ার্কে আপনার প্রোডাক্ট সেল হবে, প্রতিনিয়ত প্রোডাক্ট সেল হবে, আপনার ইনকাম হবে। আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং করি, অ্যাকচুয়ালি যে পেশায় আছি সেটা তো বললামই। আমার পড়াশোনা খুব একটা বেশি ভালো না, কোনো সার্টিফিকেট নাই, এটাই ম্যাটার করে। কোনো সার্টিফিকেট নাই আমার, বাট পড়াশোনা যা দেখতেছেন, যা বুঝতেছেন, এতটুকুই আলহামদুলিল্লাহ। জাস্ট লিখতে পড়তে পারি, কথাবার্তা বলতে পারি আলহামদুলিল্লাহ, বুঝি, মানে বোঝার মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দিছে আলহামদুলিল্লাহ, এতটুকুই। আমি কোনো কাউকেই চিনি না। বলতে গেলে যারা বই পুস্তক পড়ে আছে না, যে অমুক মানুষ নেতা, অমুক মানুষ অমুক তমুক, সে যেই হোক না কেন, আমি এগুলো চিনি না, প্রয়োজন পড়ে নেই। তাই এখানে একবার নেটওয়ার্ক বিল্ড করার পরে আপনি যদি আর কাজ নাও করেন, আপনার ইনকামটা বন্ধ হবে না। কেন? এটাকে বলা হয় ডাইরেক্ট সেলস। এই ইন্ডাস্ট্রিটাকেও বলা হয় ডাইরেক্ট সেলস ইন্ডাস্ট্রি বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এখানে কোম্পানির থ্রুতে সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে যায়, তার কারণে এখানে এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আমার পরবর্তী জেনারেশনও নেটওয়ার্ক মার্কেটিং করবে। কেন করবে? কারণ এর চেয়ে বেস্ট প্রফেশন পৃথিবীতে আমি আর দেখি নাই। হুম এর চেয়ে বেস্ট প্রফেশন
সব দিকেই বেস্ট আলহামদুলিল্লাহ। বলা হয় যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। কোরআন হচ্ছে কি? মানুষের কল্যাণের জন্য। সো আমরা এটাও বলতে পারি তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কল্যাণের জন্য নিজে শিখে এবং অপরকে শেখায়। কিসের জন্য? কল্যাণের জন্য। এটা ভুল হবে না, আর ভুল হলে আল্লাহ মাফ করুক। সো এই নেটওয়ার্ক মার্কেটিং আপনি অনেক কিছু শিখতে পারবেন, বিজনেস শিখতে পারবেন, আপনি সেলিং প্রসেস শিখতে পারবেন। হ্যাঁ, আপনার দেখা যাবে একটা কেরিয়ার তৈরি হবে নেটওয়ার্ক মার্কেটিং শিক্ষা নিয়ে বিভিন্ন দেশে। আমাদের বাংলাদেশ তো পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকে, অন্যান্য রাষ্ট্রের থেকে অনেক, মানে না হইলেও 10 থেকে 20 বছর পিছনে, অনেকে আবার 30-40 বছরও বলেন পিছনে। তো অন্যান্য দেশে যেটা এখন হয় সেটা আজ থেকে 10 বছর বা 20 বছর পরে আমাদের বাংলাদেশে জেনে প্রচলিত হবে বা জানবে বা শুরু হবে। এই ইন্ডাস্ট্রিটা অলরেডি 100 বছরের পুরনো, 100 কিংবা 120 বছরের পুরনো এই ইন্ডাস্ট্রি। বাট আমরা জানতেছি এখন, বাংলাদেশ তো জানছে 2000 সালের পরে। হ্যাঁ, তো যাই হোক, এই আমার মতে নেটওয়ার্ক মার্কেটিং সবার করা উচিত। কেননা এখানে নিম্ন থেকে শুরু করে, সর্বনিম্ন থেকে শুরু করে আপনি বিশাল একটা এম্পায়ার দাঁড় করাইতে পারবেন। হ্যাঁ, অসংখ্য মানুষকে আপনি কাজ করার সুযোগ করে দিতে পারবেন, যেটা অন্য সেক্টরে হয় না। যেমন আমি আজকে চাকরি করতেছি, জব করতেছি, এখানে আমি চাইলেই 2-4-5-10 জন মানুষকে আমি জব দেওয়ার কোনো সুযোগ নেই, আমার হাতে কোনো সুযোগ নেই। আপনি যেখানে চাকরি করেন, জব করেন, সেখানে আপনি চাইলে আপনার এলাকার মানুষজনকে, সবাইকে, মানে যতজন বেকার আছে সবাইকে আপনি চাইলে জব দিতে পারবেন না, সুযোগ নেই। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি চাইলে অনেক মানুষকে আপনি কাজ করার সুযোগ দিতে পারেন, বেকারত্ব দূর করা সম্ভব। দেখেন, পৃথিবীতে 4টা অপশন আছে বিজনেস করার জন্য, সরি, ইনকাম করার জন্য। নাম্বার 1 হচ্ছে, এটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইয়ের মধ্যে আসছে। রবার্ট টি কিওসাকি এটার অথর, এটার লেখক। তো তাকে আমেরিকাতে ফাইন্যান্সিয়াল অথর বলা হয়, গুরু বলা হয়। তো তিনি এখানে খুব ভালো ভালো বিষয় তুলে ধরছেন যে ইনকাম করার জন্য 4টা ওয়ে আছে, 4টা ওয়ে, ঘুরে ফিরে 4 ক্যাটাগরিরই। এক হচ্ছে ইতে হচ্ছে এমপ্লয়ি বা কোন একটা জব করা, জব করেন আপনি, সেখান থেকে ইনকাম করতে পারবেন। এসতে হচ্ছে সেলফ এমপ্লয়, যারা জব করতে চায় না, তারা কিছু টাকা আছে, এই টাকা দিয়ে সাধারণ কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে, হয়তো বা দোকান টোকান নিয়ে। আর বিতে হচ্ছে বিজনেস ওনার। এই বিজনেস ওনার কোন বিজনেস ওনার? ওই সাধারণ যে দোকান নিয়ে বসবে, মানে সাধারণত আমরা যেটা দেখি মুদিখানা কিংবা হোটেল কিংবা যে কোনো একটা, এই দোকান নয়, তারা হচ্ছে একটা প্রতিষ্ঠান দাঁড় করায় ফেলে। তারা নিজেরা কাজ করে না, অন্যের মাধ্যমে কাজ করায় নেয়। মানুষদেরকে জব দিয়ে বা চাকরি দিয়ে বা হায়ার করে তাদেরকে দিয়ে কাজ করায় নেয়। আর আইতে হচ্ছে ইনভেস্টর। এই আপনার অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আপনি কোনো প্রজেক্টে ইনভেস্ট করলেন, কোনো প্রতিষ্ঠানে কোনো প্রতিষ্ঠান আপনি কিনলেন, বা আপনি ধরেন কোনো প্লট কিনলেন, বা আপনি কোনো বাসা, ঢাকা শহরে আপনি বাড়ি কিনলেন, বাড়ি কিনে আপনি ধরেন সেটাকে ভাড়া দিয়ে দিলেন। এখন চাকরি করতে যোগ্যতা লাগে, যোগ্যতা লাগে, চাকরি করতে যোগ্যতা লাগে, সার্টিফিকেট লাগে, অনেক বছর পড়াশোনা করতে হয়। কিন্তু সেলফ এমপ্লয়ি, এটার জন্য, মানে দোকানপাট করার জন্য, এটার জন্য কিন্তু এই যোগ্যতার প্রয়োজন হয় না, মানে পড়াশোনার প্রয়োজন হয় না। জাস্ট লিখতে পড়তে জানলেই হয়েছে, হিসাব নিকাশ করতে পারলেই হয়েছে। এটাতে আপনি একটা দোকান নিয়ে শুরু করতে পারেন। আর যারা বিজনেসম্যান, সেটাতেও আহামরি পড়াশোনার দরকার পড়ে না, আহামরি পড়াশোনার দরকার পড়ে না। যেমন আকিজউদ্দিন কোম্পানির মালিক, তিনি কোন পর্যন্ত পড়ছেন? বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন যারা, তাদের কি পড়াশোনা দেখার জন্য কেউ আছে? কিন্তু জব নিতে গেলে ঠিকই পড়াশোনা দেখবে, আপনি এমবিএ করছেন কিনা, কিংবা আপনি মাস্টার্স কমপ্লিট করছেন কিনা, আপনি পিএইচডি করছেন কিনা, এরকম কিন্তু চাহিদা থাকে, চাহিদা চায়। সো আমি কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। ইএসবিআই, এই কনসেপ্টটা শেষ করি। এটা শেষ করে আজকের মতো এখানেই লাইভটা শেষ করে দিব ইনশাল্লাহ। আজকে থেকে কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ, হয়তো বা একদিন পর পর অথবা ডেইলি আমাদের এই লাইভ চলবে, আলোচনা করব,
আড্ডা দিব, প্লাস এখান থেকে আমরা অনেক কিছু শিখব। পাশাপাশি আপনি আর আমি মিলে যদি চাই আমরা অনেক কিছু ভালো কিছু করতে পারি। হ্যাঁ, মানুষ পারে না এমন কিছু নাই, নিজের উপর বিশ্বাস রাখবেন, তাহলেই আপনি পারবেন ইনশাল্লাহ। ইএসবিআই ইতে এমপ্লয় চাকরি, এটার জন্য যোগ্যতা লাগে, কিন্তু আপনি ধরেন আপনি ডাক্তার হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, এখন যদি আপনি বাসায় বসে থাকেন, পড়াশোনা তো করছেন, অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, আপনি যদি বাসায় বসে থাকেন আপনার কি ইনকাম আসবে? আসবে না, আসবে না। আপনি সেলফ এমপ্লয়েড, একটা দোকান দিয়েছেন, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দোকান, সিকিউরিটি দিয়ে দোকান নিছেন, সেই দোকান এখন খালি, ডেকোরেশন করছেন, ওটাতে আপনি লাখ লাখ টাকার প্রোডাক্ট আনছেন, ইনস্টল করছেন প্রোডাক্ট, কিন্তু আপনি দোকান খুলে নেই, আপনার ইনকাম হবে? হবে? নো ওয়ে, আপনার ইনকাম হবে না। সো আর দুটো অপশন থাকে, কি? এক হচ্ছে বিতে বিজনেস। এই বিজনেস আপনি শুরু করলেন, কেমন বিজনেস? ধরেন আপনি আপনার কাছে টাকা আছে, আপনি একটা বিজনেস দিলেন, সেই বিজনেস ধরেন স্বপ্ন, যে বিজনেসটা করে স্বপ্ন, তারপর আপনার ইউনিমার্ট, তারপর আপনার বিভিন্ন হোটেল হোটেল রেস্টুরেন্ট, আপনি দিলেন। এখন স্বপ্ন, আপনি একটা স্বপ্নের মতো আপনি একটা শপ দিলেন, এই শপের মধ্যে আপনি নিজে নাই, ওখানে দেখছেন কখনো যে মালিক যে এনে এই রিসেপশনে বসে থাকে টাকা নেয়? কখনো না। ওটার জন্য তার সেটআপমেন্ট আছে। আপনি একটা এরকম একটা শপ দিলেন, সেখানে আপনি মানুষজন সেটআপমেন্ট দিলেন, আপনি থাকেন বা না থাকেন, মার্কেটিং আপনি অন্য দ্বারা করাই নিচ্ছেন, আপনার এটা পরিচিতি বাড়তেছে, একটা ব্র্যান্ডে রূপান্তরিত হচ্ছে, প্রতিনিয়ত আপনার শপের মধ্যে কেনাকাটা হচ্ছে, কিন্তু আপনি নাই। আপনার ইনকাম হচ্ছে কিনা? জি, ঠিকই ধরছেন আপনি, আপনার ইনকাম হচ্ছে, কেননা আপনি সেটআপমেন্ট দিচ্ছেন, নিজে কাজ করতেছেন না, অন্যকে দিয়ে কাজ করে নিচ্ছেন। সবার শেষে একটা কথা বলবো, কথাটা মাথায় রাখবেন। এরপর কি আসে? আই। আইতে ইনভেস্টর, অনেক টাকা আছে, আপনি একটা প্রতিষ্ঠান, বিভিন্ন হতে পারে আপনি শেয়ার বাজার শেয়ার কিনলেন, বিভিন্ন কোম্পানির শেয়ার কিনলেন, বিভিন্ন স্টক স্টকের বিজনেস করলেন, কোনো গার্মেন্টসের আপনি ইম্পোর্ট এক্সপোর্টের আপনি বিজনেস করেন, আপনি নিজে থাকলেন না, কিন্তু আপনি ইনভেস্ট করলেন। কেউ একজন ব্যবসা করতেছে, তার ব্যবসায় আপনি কি করলেন? টাকা খাটাইলেন। সো এটা করতে পারেন, যাদের অনেক টাকা আছে তারা এটা করে। কিন্তু এই 4টা ক্যাটাগরিকে, মেইন ক্যাটাগরিকে আমি যদি দুইটা ভাগে ভাগ করি, দুইটা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বিজনেস, বিজনেসে নাই ইনভেস্টর, এই দুইটা নিয়ে একটা ক্যাটাগরি, এবং এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়েড, এই দুইটা নিয়ে এক ক্যাটাগরি। এটা হচ্ছে বাম পাশে, এটা হচ্ছে ডান পাশে। সো সারা পৃথিবী যত মানুষ আছে তার মধ্যে 90% প্লাস, 90%-এরও বেশি মানুষ হচ্ছে এই বাম পাশের ক্যাটাগরিতে। কোনটা? এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়, এই ক্যাটাগরিতে 90% প্লাস মানুষ আছে। আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র 5 থেকে 10% মানুষ এই বিজনেস ক্যাটাগরিতে আছে। হয়তোবা অনেকেই বলতে পারেন, সবাই যদি বিজনেস করে তাহলে চাকরি করবে কে? এই প্রশ্নটা আমি অনেকবার পাইছি, অনেকে আমাকে এই প্রশ্নটা দিয়ে হিট করছে। হিট হিট মানে আমাকে গায়ে হাত না, মানে তর্ক বিতর্ক হয়ে গেছে এক প্রকারে, আমার সাথে দেখা যায় যুক্তিতে যায়। সবাই যদি বিজনেস করে তাহলে চাকরি করবে কে? তো আমার উত্তরটা এখানে এটাই ছিল, যার চাকরি ভালো লাগে, যার জব ভালো লাগে, যার পরের গোলামি করতে ভালো লাগে, সেই করবে। যার ভালো লাগে না, যে স্বাধীন থাকতে চায়, যে অন্যের আন্ডারে নিজের ইনকাম সোর্সটা অন্যের নিয়ন্ত্রণে রাখতে চায় না, যার নিজের ইনকাম সোর্সটা সে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, সে পরিশ্রম করে উপরে উঠতে চায়, সেই করবে বিজনেস। সেই বিজনেস এবং ইনভেস্টর, এই দুইটা ক্যাটাগরিতে শুধুমাত্র আছে 5% মানুষ। আরো মূল তথ্য জানলে আপনি অবাক হবেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে না, যত মানুষ আছে তার মধ্যে মাত্র 5 থেকে 10% মানুষ এই যে বিজনেস ক্যাটাগরিতে আছে না, তাদের কাছে সারা পৃথিবীর সম্পত্তির 90% প্লাস সম্পত্তি আছে। ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা যা বলেন,
90%-এরও বেশি এই বিজনেস ক্যাটাগরির এই 5% বা 10% মানুষের কাছে। ঘুরে ফিরে একই কথা, 5% বা 10% একই কথা। আর বাকি যে 10% সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, এগুলা এই 90% মানুষের কাছে। এই জন্যই এই ক্যাটাগরিতে দেখা যায় অনেক, মানে অল্প একটু জায়গার মধ্যে অনেকজন বসবাস করে। কত? অনেকজন। আর এই 5% বা 10% এই ক্যাটাগরিতে, বিজনেস ক্যাটাগরিতে মানুষ দেখা যায় বিশাল একটা এরিয়া, বিশাল একটা বাংলো, বিশাল বাড়ি, রাজপ্রাসাদের মতো করে ফেলে অনেকেই। ওইটাতে শুধুমাত্র দেখা যায় একটা ফ্যামিলি থাকে। আর এর চেয়েও কম জায়গায় দেখা যায় বহু মানুষ থাকে। এখন সিদ্ধান্ত আপনার। অনেকেই বলে আমি এটা পারতেছি না, ওইটা হবে না, এইটা হয় না। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই, দেখেন, জীবনটা হচ্ছে চুজেবল। আপনি কোথায় যেতে চান জাস্ট চুজ করুন, প্ল্যান রেডি করুন, প্র্যাকটিক্যালি সেটা অ্যাচিভ করার জন্য কাজ করুন। গুড আফটারনুন এমডি জি এম হাসনাইন আহমেদ ভাই বলছেন গুড আফটারনুন। গুড আফটারনুন, শুভ দুপুর। সো চুজেবল। জীবনে আপনি কোন কোন লাইফস্টাইলটা আপনি লিড করতে চান, এটা চুজ করার দায়িত্ব আপনার। অনেকে স্ট্রাগল করে, কিন্তু ভুল পথে স্ট্রাগল করার কারণে হয় না। যেমন আমি যে সেক্টরে আছি বর্তমানে, যদি আগেরটায় থাকতাম, একটু প্ল্যান প্রোগ্রাম করতাম, তাহলে হয়তো বা উঠে যেতে পারতাম। কেরিয়ার ইজ ইম্পর্টেন্ট। আগে বলতাম মানুষ কেরিয়ার নিয়ে কেন এত পড়ে থাকে। আসলে ভাই, কেরিয়ারের দরকার আছে, মৃত্যু পর্যন্ত টাকা পয়সার দরকার আছে। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের টাকা পয়সার দরকার আছে। আজকে যে কথাগুলো বলতেছি সবগুলো বাস্তবতা বলতেছি, এবং এগুলো আমি বই পুস্তক পড়ে শিখি নাই, বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়ে এই অভিজ্ঞতা অর্জন করছি। বাস্তব সিচুয়েশনের সম্মুখীন হয়ে আমি এই অভিজ্ঞতাগুলো অর্জন করেছি, যেটা আজকে আপনাকে বলতেছি, আপনি শুনতেছেন। টাকা পয়সার দরকার আছে, কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করলে বাড়ে। কি করলে বাড়ে? ইনভেস্ট করলে। ইনভেস্ট। আমাকে শেখানো হয়েছে টাকা ধরে রাখো, টাকা ধরে রাখো, কিন্তু টাকা ধরলে কিংবা টাকা রেখে দিলে বা টাকা জমিয়ে রাখলে টাকা বাড়ে না কমে? বলেন তো। অবশ্যই কমে, অবশ্যই কমে। এটার ভ্যালু বাড়ে না। বাট আপনি যদি ইনভেস্ট করেন, যদি অ্যাসেট করে রাখেন, তাহলে দেখবেন সেখান থেকে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। দেখেন, অনেকেই ফেসবুকে ভিডিও করেন, অনেকেই চান কন্টেন্ট ক্রিয়েটর হইতে। আমি দেখলাম যে, যেটা দেখছি, থটস অফ বিল্লাল ভাই, তাকে তো অনেকেই চিনেন। হ্যাঁ, আমাদেরকে বিনোদন দিয়ে উনি হাসি খুশি রাখতে চেষ্টা করেন, কিন্তু কথাগুলো যে বলেন না, বাস্তব অভিজ্ঞতার আলো থেকে উনি অনেকগুলো লাইন বলেন। সবার কাছেই ভালো লাগে, কিছু মিউজিক টিউজিক থাকে যার কারণে। তো এটা ওনার অনেক আর্নিং দেখে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছেন, অনেকেই চাইছেন, কিন্তু দিন শেষে দেখা যাবে 90% মানুষই হেরে যাবে, পারবে না। কেননা ওই জায়গায় যাওয়ার জন্য যতটুকু কষ্ট সহ্য করা দরকার, যতটুকু কষ্ট হবে, এটা সহ্য করার ক্ষমতা সবার নাই, সবাই করেও না। আপনাকে যে ওটাই হতে হবে বিষয়টা তা নয়। আপনার জীবন, আমি বলবো, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা শুরু করেন। ইভেন আগে থেকেই দেখে নেবেন সেটা ফিউচার আছে কিনা। প্রত্যেকটা মানুষের ফিউচার ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষের ফিউচার ইম্পর্টেন্ট। আমার হিসাবে তো স্কুল কলেজে পড়া, মানে পড়াশোনার যখন বয়স থাকে, ছাত্র বয়স থেকেই ইনকাম সোর্স তৈরি করা উচিত, তাহলে ভবিষ্যতে ঠেকে থাকবে না কখনো। আর ছাত্র বয়সে দেখা যাবে বাবা মা বলবে হয়তোবা তারা সন্তানের ভালোই চান, কিন্তু ডিসিশনটা ভুল থাকে। টাকা দেখবা না, টাকার দিকে তোমার দেখার দরকার নাই। তুমি টাকা দেখবাই না, তোমার 1 টাকা ইনকাম করার কোনো প্রয়োজন নাই। তুমি শুধু পড়াশোনাটা শেষ করো, তুমি শুধু মাস্টার্স পাস করো, তুমি শুধু ম্যাট্রিক্সে তুমি পাস করো, ভালো রেজাল্ট করো, 100-এ 100 নিয়ে আসো, A+ নিয়ে আসো। তুমি ইন্টারে ভালো পাস, মানে ভালো রেজাল্ট আনো, তুমি অনার্সে তুমি ভালো রেজাল্ট আনো, মাস্টার্সে তুমি ভালো রেজাল্ট আনো, তুমি শুধু এইটাই করো। কিন্তু এরপরে দেখা যায়, আমি অনেককে দেখছি বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করার পরেও অনেক বেকার,
অনেক মানুষ বেকার, অনেক বেকারত্ব বাড়তেছে। মাস্টার্স মানে বিএ পাস করার পরে, ইন্টার পড়ার পরে অনেকেই দেখতেছি, অনার্স পাস করার পরে অনেকেই দেখতেছি রিক্সা চালিয়ে খাচ্ছে। কাজ কোনোটাই ছোট না, বাট ইনকামটাও তো দেখতে হবে। আপনি যে কাজটা করবেন সেটাতে যদি আপনার ইনকাম খুব একটা বেশি ভালো না আসে, তাহলে আপনার সংসারটা চলবে কিভাবে ভাই? স্বপ্ন কার নাই? ভালো খেতে কার না মনে চায়? একটু ভালো থাকতে কার না মনে চায়? সবারই ভালো থাকতে মনে চায়। সো চুজ করার দায়িত্বটা আপনার। বাবা মা সবসময় ভালো চান, কিন্তু তারা ভুল কথা বলেন। ওই কেননা তাদের ওই ফাইন্যান্সিয়াল নলেজ এটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, জানেন না তারা। তারা জানেন যে ভালো পড়াশোনা করবেন, ভালো একটা চাকরি পাবেন, ভালো একটা চাকরি নেবেন, কিন্তু চাকরি ভালো হয় না বস। চাকরি ভালো হয় না। চাকরির মধ্যেই কিন্তু চাকর শব্দটা আছে, চাকর। এই চাকর থেকেই চাকরি। সো আপনি যদি চাকরি করতে চান, তার মানে হচ্ছে আপনি চাকর হতে চাচ্ছেন। ডোন্ট মাইন্ড, আমার কথাটা মনে কিছু নিয়েন না, বাস্তব কথা বলতেছি। যার টাকা নাই, যার কোনো কিছু নাই, সে জীবনে শুরুতে চাকরি করা উচিত, কেননা চাকরি করলে কিছু এক্সপিরিয়েন্স বাড়ে। যেমন আমি যদি চাকরি না করতাম, হয়তো আমার এটা কখনোই ফিল হইতো না যে আমাকে কিছু একটা করা দরকার, ভালো কিছু করা দরকার, ভালো ইনকাম সোর্স দরকার। আমাকে জীবনে আগে বাড়াইতে হবে। কেন? আমার নিজের প্রয়োজনে, আমার ফ্যামিলির প্রয়োজনে, আমার দিন দিন খরচা বেড়ে যাচ্ছে। তো যাই হোক, যেটাতে ছিলাম, অনেক বেকার দেখছি মাস্টার্স কমপ্লিট করার পরেও সার্টিফিকেট আছে কিন্তু বেকার। ছাত্র বয়সে যদি ইনকাম করা শুরু করে, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যায়, তাহলে দেখা যাবে কি সে পড়াশোনা শেষ করার আগে আগেই তার একটা প্লেস, একটা একটা অবস্থান তৈরি হবে তার। একটা অবস্থান তৈরি হয়ে যাবে। বাইরে জীবনে প্রত্যেকটা মানুষের টাকা দরকার, টাকার দরকার। আপনি একটু নর্মাল মানুষের কাতারে এসে একটু খুঁজে দেখেন, টাকার জন্য মানুষ কি না করতেছে, কত পরিশ্রম না করতেছে, কি না করতেছে টাকার জন্য। অনেকে হতাশ হয়ে মৃত্যুর পথ বেছে নিতে চাচ্ছেন। ভাই, হাসপাতালে গিয়ে, ঢাকা মেডিকেলে গিয়ে একটু দেখেন না কত মানুষ একটু বাঁচার জন্য কত যুদ্ধ করে যাচ্ছে, স্ট্রাগল করে যাচ্ছে। সো অনেক কথা বলে ফেলছি, লাইফটা আজকে অনেক লম্বা হয়ে গেছে। আজকেই অনেক দিন পর লাইভে আসছে, আগামীতে আরো আসবো ইনশাল্লাহ। আপনাদের সাথে আড্ডা হবে, কথাবার্তা হবে, জীবনের অনেক পরিকল্পনা হবে, অনেক কিছু শেয়ার হবে। হ্যাঁ, বন্ধুত্ব দরকার। আমার লাইফে কোনো বন্ধু ছিল না, বন্ধু বান্ধব আমি সেরকম বানাই নাই। কেননা বাবার একটা কথা মনে পড়ে যে, দেখ রেজওয়ান, তোর টাকা আছে, তোর বন্ধু আছে, টাকা নাই, তোর বন্ধু তোকে ঘুরেও দেখবে না। এই বাবার এই কথাটার জন্য, আমার বাবার বন্ধু বান্ধব অনেক ছিল। এটা তার বাস্তব অভিজ্ঞতা থেকে হয়তো আমাকে বলছে যে, দেখ টাকা আছে, বন্ধু আছে, টাকা নাই, তোর বন্ধু নাই। যতদিন খাওয়াইতে পারবি ততদিন তো তুই তোর বন্ধুদের কাছে ভালো থাকবি। যেদিন থেকে তুই খাওয়ানো বন্ধ করে দিবি বা পারবি না, সেদিন থেকে ওরা তোর তোর উপরে পোল্টি নিবে। কি বুঝলেন বস? সত্য কথা বলতেছি। তো বন্ধু বান্ধব প্রত্যেকটা মানুষের দরকার আছে, কিন্তু কথায় নয়, কাজে বিশ্বাস করতে হয়, কথায় নয়। অন্ধবিশ্বাস শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে বিশ্বাস করা উচিত নয়। অন্ধবিশ্বাস শুধুমাত্র এই দুইজন বাদে আর কারো কারো উপর অন্ধবিশ্বাস করা উচিত নয় বস। অনেক কথাই বলে ফেলছি, আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। যাদের ইনকাম কম, অনেক টেনে টুনে সংসার চলতেছে, তাদেরকে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিক। ইনকাম সোর্স বা ইনকাম বৃদ্ধি করে দিক, হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর কাছে আমি দোয়া করি সকলেই ভালো থাকুক। আপনিও মানুষ, আমিও মানুষ। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কেউ জানি না। হ্যাঁ, কিন্তু দিন শেষে ভালো কাজ করতে চাই ইনশাল্লাহ। পলিটিক্সে জীবনও যাব না আমি, ওইটা চিন্তা করেন না। আমি পলিটিক্স, নো পলিটিক্স, আমার এটা পছন্দ না। ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে
এবং অর্থনৈতিক উন্নতির কামনা করে আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। সবশেষে আমাদের বসের একটা কথা মনে পড়ে, বেঁচে থাকলে অনেক কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।